আর স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমার ভাবতেও কেমন লাগছে। কয়েক বছর ধরে বাবার সাথে মা থাকে না, আর মার ওই জিনিসটাই মেনে নিতে পারছে না। বাবার সাথে যেহেতু থাকে না, আর মা একা একা মার জীবনযাপন খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম মাকে আর কষ্ট দিব না। আমি মার সব সুখ সব কিছু আমি মার দায়িত্ব নিব। তো বন্ধুরা, আজকেও মা ছেলের গল্প। আশা করি তোমরা কালকের গল্পটা শুনেছ আর তোমাদের ভালো লাগছে। তো গল্পটা সেখানে আমি শেষ করতে পারিনি, ভাবলাম ওইটুকু গল্পের মধ্যে আমি পুরোটা বলতে পারবো না, তার জন্য তোমাদের কাছে দ্বিতীয়বার নিয়ে চলে এসেছি। কালকে মা যেহেতু বাবার সাথে থাকে না, বাবার সাথে যতই আমি মাকে সব কিছু দেই, তাও একটা কেমন যেন লাগে আর কি। মা সব কিছুই আমার কাছ থেকে চায় না, আর আমি এখন বুঝতে পারি। তো তার জন্য একটা বিয়েবাড়িতে মাকে নিয়ে গেছিলাম। তো মার সেখানে বিয়েবাড়িতে প্রথম দিকে আনন্দ ছিল, পরের দিকে মার মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, মুডটা অফ হয়ে যায়। যাই হোক, পরিষ্কার করে মা না বললেও আমি মার মনের ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আজকের গল্পটাও কিন্তু মা ছেলের গল্প, আর দ্বিতীয় পার্ট এটা। তো চলো শুরু করা যাক মা ছেলের গল্প। তো আমি বুঝতে পেরেছি, মার চোখমুখ দেখেও, মা না বললেও চোখমুখে পরিষ্কার আমি সাদা পাতার মতন পড়ে নিয়েছি। মার মন খুবই খারাপ। বাবার সাথে কি কারণে আর কি থাকে না, সেটা তোমরা প্রথম পার্টে পেয়েই গেছো। এটা দ্বিতীয় পার্টে বাবার সাথে কি কারণে থাকে না, সেটা তোমাদেরকে প্রথম পার্টে বলে দিয়েছি। আর এখন হচ্ছে মার মনটা ভালো করার দায়িত্ব আর কি আমার কাছে। তার জন্য আমি মাকে বইয়াবাড়ির থেকে আসার পরে মার সব কথা শুনে আমি মাকে মনে আর কি মাকে আগে যা ভালোবাসতাম তার থেকে 4 গুণ এখন ভালোবাসা শুরু করছি। তো মার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব যখন আমার কাছেই, আমার দেখতে হবে মা কোনটাতে খুশি, মা কোনটাতে অখুশি। খাওয়া পড়া সবাই খায়, সবাই পড়ে, কিন্তু তার মধ্যেও মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, আর সেই আশা আকাঙ্ক্ষা সবাই পূরণ করতে পারে না। তেমনি আমার মা খাওয়া পড়া সব কিছুই পাচ্ছে, তাও যেন একটা কি নাই নাই নাই, কি পাচ্ছে না সেটা আমাকে মুখ ফুটে বলতে পারছে না। কারণ আমি তার ছেলে, আমাকে সবটা কি করে বলবে, এই লজ্জায় হয়তো বলতে পারছে না। যাই হোক, মাকে আমি সবসময় বুঝিয়ে বলেছি, মা তুমি আমাকে ছেলের মতন ভাববে না, তুমি আমার সাথে বন্ধুর মতন মিশবে, আমি তোমার বন্ধু হিসেবেই থাকতে চাই। তার জন্য তোমার যখন মন খারাপ লাগবে, যখন যা সমস্যা হবে, তুমি আমাকে বলবে, আমি চেষ্টা করব পূরণ করানো। কিন্তু মা কিছুতেই বলতে পারে না। মার হাজার একটা কি বলবো, হাজার বাধা, কেমন যেন একটা লজ্জা, সবকিছু লুকিয়ে, ভয় লুকিয়ে থাকে রাখছে মা। সব কথা আমাকে সব খোলাখুলি কথা বলতে পারে না, কিন্তু আমি মাকে সবটাই খোলাখুলি কথা বলি। তো যাই হোক, মার মনটা অনেকটাই খারাপ হয়ে আছে। এই দেখে কি করে মাকে আর কি খুশি করব, মাকে কোথা থেকে কিভাবে আকাশের থেকে চাঁদ তারা তুলে আনলেও মনে হয় মা খুশি হবে না। আমি আপ্রাণ চেষ্টা করি মার জন্য আকাশের থেকে চাঁদ এনে, তারা এনে মার পায়ের সামনে দেওয়ার। যেমন মা ছোটবেলায় আমাকে খুশি রাখার জন্য সব কিছু করেছে, এখন দায়িত্ব আমার। প্রত্যেকটা মা বাবাকে দেখার দায়িত্ব প্রত্যেকটা ছেলে মেয়ের, কারণ যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে তখন তারাই তার গার্জেন হয়ে যায়। অমনি আমিও সেই রকম। এখন মা তো আকাশের চাঁদও চায় না, আকাশের তারাও চায় না, মা চায় অন্য কিছু। সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তার জন্য আমাদের আশেপাশের পরিবেশটা ঠিকঠাক ভালো না। আমি যেখানে থাকি সেখানে এক ঘরের কথা আরেক ঘর, ওখানের কথা এখানে। কেউ কারো সাথে একটু বেশি যোগাযোগ করলে, মেলামেশা করলেই লোকের সমস্যা। তার জন্য বাড়িতে সেরকমভাবে কথাও বলতে পারি না, হাসিরটাও করতে পারি না, কারণ আশেপাশের লোক কান খাড়া করে আমাদের কথা শুনতে থাকে। আর ওই যে তোমাদের বলেছি যে আমায় যে মার এত বড় ছেলে, কেউ ভাবতেই পারে না, সবাই ভাবে আমরা বন্ধু আর বান্ধবী। এটাতে আরও সমস্যা। তো যাই হোক, মার যেগুলো শখ সেগুলো আমি বাড়িতে করতে পারবো না, কারণ আশেপাশের লোকজন মনে হয় আমাদের ঘরের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকে। শুধু আমাদের না, পাড়ার আর কার বাড়িতে কি হচ্ছে আর কি সব খবর আদান প্রদান করে। তো এই জন্য, যেহেতু সবাই জানে আমার বাবার সাথে আমার মার ডাইভোর্স হয়ে গেছে, যোগাযোগ কোনো কিছু নেই, তো তার জন্য আরও আমাদের একটু সমস্যা হয়।
তো এই জন্য আর কি আমরা কোনো কিছু আর বাড়িতে সেরকমভাবে কথাবার্তাও বলতে পারি না, মানে হাসিরটাও করতে পারি না, গল্পও করতে পারি। যাই হোক, আমি ডিসিশন নিলাম যে মার যেহেতু মন ভালো না, মাকে একটা সারপ্রাইজ দিব বলে মাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাব। মা দেখি রাজি হয়ে গেল। মাকে বিয়েবাড়ি থেকে আসার পরে মার মন ভালো করার জন্য মাকে বললাম, কিন্তু মা প্রথমে রাজি হচ্ছিল না, যেহেতু অনেক টাকা পয়সা লাগবে তার জন্য। আমি বললাম, সবটা সামলে নেব, তুমি চিন্তা করো না, তুমি একটু খুশি থাকো, তুমি যেটা চাও সেটা পেয়ে যাবে, তোমাকে সারপ্রাইজ দিব। এই বলে আমি মাকে কিছু জিনিসও আর কি আলাদা পার্সোনাল জিনিসও মাকে নিয়ে নিতে বললাম। যেহেতু মার সাথে আমি ফ্রি, তো তার জন্য আমি বললাম নিয়ে নিও। তো মা বলল, সেটা দিয়ে কি হবে? আমি বললাম, আছে দরকার, তুমি নিয়ে নিও। এই বলে আমি অফিস থেকে ফোনও করলাম। তো মা বলল, ঠিক আছে, এই রাস্তাঘাটের ব্যাপার, কোনো সময় কি লাগতে পারে, তার জন্য কিছু কিছু জিনিস আর কি নিতে বললাম। তো যাই হোক, মা নিয়ে নিল। নেওয়ার পরে মাকে আমি বললাম, মা তুমি রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ। আমি অফিস থেকে সকাল যেহেতু অফিসে কাজের চাপ আছে, এজন্য সকাল সকাল একবার হাজিরা দিতে লাগে, যেহেতু আমাদের বিকেলের পরে আর কি গাড়ি। তার জন্য আমি ভাবলাম সকালে একটু অফিসে যাই। অফিসে হঠাৎ করে মনে পড়ল এই একটা জিনিসের কথা। মাকে বললাম যে মা, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিও। কিন্তু তখন আমাকে বলল, বিস্কুটের প্যাকেট দিয়ে কি হবে? আমি বললাম, না, বিস্কুটের প্যাকেটটা লাগবে, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো, তুমি নিয়ে নাও, তারপরে আমরা আবার ওখানে থাকব, ওখানে তো আমাদের লাগতেই পারে। মা বলল, ঠিক আছে। বিস্কুটের প্যাকেটের কথা শুনে মা একটু অবাকই হয়ে গেল। যাই হোক, তারপরে মা নিয়ে নিল। নেওয়ার পরে যেহেতু মার সাথে আমি ফ্রি, এজন্য সবটাই মাকে আমি খোলাভাবে কথা বলতে পারি, মার সাথে ফ্রিভাবে কথা বলতে পারি। তারপরে মাকে বললাম, মা রেডি হয়ে গেছো সব? মা বলল, হ্যাঁ, সব রেডি হয়ে গেছে, তুই আসবি, খাওয়া দাওয়া করবি আর রেডি হবি, তারপরে যাবি। আমি মাকে বললাম, মা আজকে কিন্তু তুমি একটা জিন্স পরবে কেমন, আর সুন্দর করে একটু সাজবে, কারণ যেহেতু তুমি আমার সাথে যাচ্ছ আর পাহাড়ে যাচ্ছ, ওখানে আর শাড়ি এগুলো পরে ঠিকঠাক মতন কমফোর্টেবল থাকা যায় না, তার জন্য তুমি এগুলো পরে নিবা। মা শুনে বলল, ঠিক আছে। এই বলে মার মতো রেডি হয়েছে। আমি মাকে মনে মনেই ভাবছি, মার এত কষ্ট দেখে আমার সহ্য করতে পারছি না। মাকে আমি একটা বড় সারপ্রাইজ দিব, যেটা মা কল্পনাও করতে পারে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, নিজেদের গাড়ি নিয়েই গেলাম ভাড়া করে। বিকেল বিকেল হয়ে গেল। গাড়িটার মধ্যে আমি আর মা আর আমাদের লাগেজ নিয়ে আমরা রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তারপরে রাস্তাঘাটে একটু দাঁড়িয়ে চা ঠা খেয়ে করতে করতে হঠাৎ পৌঁছে গেলাম যে আমাদের যেই জায়গায় পৌঁছে যাওয়ার আর কি গন্তব্য, আমাদের স্থান। সেখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সেদিন রাত হয়ে গেল। সেদিন আর আমাদের কোনো ঘোরাঘুরির ব্যাপার হলো না, কারণ পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল, তখন আর কি ঘুরব। তারপরে আমি একটা রুম নিলাম। একটা রুম নেওয়ার পরে মাকে বললাম, মা একটা রুম নেওয়া হয়েছে, তুমি যাও, আমি ফ্রেশ হচ্ছি, আমি এদিকের একটু কাজ সরে আর কি, তারপরে যাচ্ছি। মা বলল, কোথায় যাবি? আরে এদিকে একটু কাজ আছে, এখানে একটু কাজ সরে যাচ্ছি। এই বলে মা রুমের চাবি দিলাম। যেহেতু দুটো চাবি, একটা চাবি মাকে দিয়ে দিলাম আর একটা চাবি আমার কাছে রাখলাম। রাখার পরে মা ঘরে গেল। ঘরে গিয়ে মা বাথরুমে ঢুকল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর বাথরুম থেকে এসে দেখে বিছানের মধ্যে কে একজন শুয়ে আছে। মা ভাবছে আর কে, মা জানে তার ছেলে শুয়ে আছে। অমনি মাথার চুল খুলে, মানে গামছা দিয়ে মুছতে মুছতে মা খাটের সামনে এসে বলল, হ্যাঁ রে বাবা, তুই ফ্রেশ হবি না? কখন ফ্রেশ হবি? তারপরে খাওয়া দাওয়ার অর্ডার করতে হবে তো। নে, তুই খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নে, তারপরে কি খাবি সেটা অর্ডার করে নে। রাত্রি অনেক হয়েছে আর অনেক পরিশ্রমও হয়েছে। তারপরে আজকে তাড়াতাড়ি ঘুমলে কালকে সকাল সকাল উঠতে হবে তো, কালকে পুরো পাহাড়টা দেখতে হবে। আর সেই সূর্য ওঠা যদি নাই দেখতে পারি, তাহলে কিসের পাহাড়? এই বলে মা নিজের মতো নিজে মাথার চুল মুছতে থাকে আর কথা বলতে বলতে থাকে। দেখে পাশেরটাকে কেউ কোনো উচ্চবাচ্য করে না। মা সমানেই বকবক করেই যাচ্ছে, কিন্তু কোনো উত্তরই পাচ্ছে না। তারপরে মা নিজের পরনের শাড়ি যেগুলো ছিল, সেগুলো একটা সুন্দর শাড়ি পরে সবকিছু সেজেগুজে মা ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখতো বাবা, আমাকে কেমন লাগছে? ওই বলে দেখে ছেলে কোনো উত্তর দেয় না। ওই বলে দেখে যে মা যা খেয়েছে ছেলে কেন উত্তর দিচ্ছে না, মা একটু বিরক্ত হয়ে গেল। তারপরে মা কি করল, কম্বলটাকে হুট করে সরিয়ে দিল। সরিয়ে দেওয়া মাত্রই যা দৃশ্য দেখল, এ দৃশ্য দেখে মা অবাক হয়ে গেল। মা চিৎকার করে উঠল। তেমনি আশেপাশের মনে হয় যেন সব লোক ছুটে আসে, এরকম এরকম চিৎকার করে উঠল। কিন্তু যেহেতু হোটেলের দরজা বন্ধ, রুমের দরজা বন্ধ, কেউ আওয়াজ শুনতে পারেনি।
অমনি মা কি কারণে চিৎকার করে উঠল। মা চোখের সামনে যা দেখল, দেখে মা অঝরে কাঁদতে লাগল। তারপরে মা কি করবে? তখন যে দৃশ্যটা দেখল, সেই দৃশ্যটা আর কি দেখল? ছেলে তাকে এমনই সারপ্রাইজ দিল, সেই সারপ্রাইজে মা একদম হতবম্ব হয়ে গেল। হ্যাঁ, ছেলে বাবাকে আগের থেকেই অলরেডি বলে রাখছিল। সব যেহেতু বাবা মার মধ্যে এতদিন বিচ্ছেদ ছিল, বাবাও এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাই তো ছেলে সারপ্রাইজ দিল, ছেলের কর্তব্য করল। ছেলে আর কষ্ট সহ্য করতে পারছিল না, মার কষ্ট চোখের সামনে দেখতে পারছিল না। তাই মাকে বাবাকে একসাথে মিলিয়ে দেওয়ার দায়িত্ব ছেলে পালন করল। আর ছেলে যেন মার সুখ দেখে নিজই সুখী হয়ে গেল, যে আমি মাকে সুখ দিতে পারলাম, আমার মনটা ভরে গেল। মার চোখ মুখে একদম আনন্দ হাসি, এত মা যেন না পাওয়া জিনিস পেয়ে গেল। মা কাঁদতে থাকল আর ছেলেকে জড়িয়ে ধরে বলতে থাকল, তোর মতন ছেলে যেন আমি সব সময় কাছে পাই। তুই আমার মনের কথা বলে দিয়েছিস।